নীড়ের খোঁজে প্রথম পর্ব। অর্ধনগ্ন অবস্থায় বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে কান্না করছে তুহা। গায়ের শাড়িটা কোনো মতে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। সারা শরীর যন্ত্রণায় ছটফট করছে। পিঠে ঘাড়ে কামড়ের লাল দাগগুলো স্পষ্ট। কেউ নিজের সবটুকু রাগ তার উপর তুলেছে, দেখেই বোঝা যাচ্ছে। তুহার অপর পাশে শুয়ে আছে তার সদ্য বিবাহিত স্বামী শৈবাল। ফর্সা পিঠে নখের দাগ। তুহা একবার নিজের হাতের দিকে তাকায়। হাতের নখগুলো বেশ বড় হয়েছে। সে ফের ফুপিয়ে কেঁদে উঠলে ধমকে ওঠে তার স্বামী শৈবাল। চোখ গরম করে বলে, মরা কান্না জুড়ে দিয়েছ কেন? বিয়ে করার খুব শখ, তাই না? এখন প্রতিদিন এই অত্যাচারের জন্য রেডি থেকো। নাটক না করে চুপচাপ শুয়ে পড়ো। তুহা শৈবালের কথা অগ্রাহ্য করে উঠতে নিলে তার ডান হাতের কবজি চেপে ধরে শৈবাল। ঘুম ঘুম চোখে টেনে তুহাকে তার পাশে শুইয়ে দেয়। তুহা ছটফট করলে তাকে শক্ত করে চেপে ধরে। তার উন্মুক্ত বক্ষে মাথা রেখে চোখ বন্ধ করে। তুহার কাছে সব কিছু অসহ্যকর লাগছে। মুখে হাত চেপে ঢুকরে কেঁদে ওঠে সে। তার সুন্দর গোছানো জীবনটা থেকে কি হয়ে গেল? তুহা চোখ বন্ধ করে তার বাবার কথা ভাবে। উনি সুস্থ আছেন? এখন কি করছে? চোখ বন্ধ করতেই তার জীবনের বীভৎস অতীতের ঘটনা মনে পড়ে। তুহার বয়স যখন 14 বছর তখন তার মা মারা যায়। তার বাবা নুরুল পাটোয়ারি মেয়ের সুখের কথা চিন্তা করে দ্বিতীয়বার আর বিয়ে করেননি। তুহার চাচা চাচি চাচাতো ভাই আর তার পিতা মিলে তাদের সংসার। তার চাচাতো ভাই রাফি সারাদিন পথে ঘাটে বখাটে পানা করে রাতে মদ খেয়ে বাড়ি ফিরে নিত্যদিনের কাজ। সেই ছেলের জন্য যখন তুহার চাচি নুরুল পাটোয়ারির নিকট তুহাকে চায়, তিনি সাথে সাথে নাকচ করে দেন। কিন্তু তার চাচি না শব্দটা মানতে নারাজ। তিনি তুহাকে রাফির সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। ফলস্বরূপ তার পিতা একদিনের মাথায় তুহার মামাতো ভাই শৈবালের সাথে তার বিয়ে দিয়ে দেয়, কোনো আয়োজন ছাড়াই। তার মা কুসুম মারা যাওয়ার পর থেকে তুহার মামাদের সাথে তার পিতার খুব একটা যোগাযোগ করে না। তার মামাও ভুলে বসেছিল বোনের একমাত্র মেয়ে এবং তার স্বামীর কথা। শৈবালের মা তার জন্য পাত্রী খোঁজ করছিল। তুহার কথা জানায় তাদের বাড়ির পাশের একজন। দেখতে গিয়ে জানতে পারে তার একমাত্র ননদিনীর মেয়ে তুহা। তৎক্ষণাৎ তারা রাজি বিয়েতে। নুরুল পাটোয়ারিও আর নাকচ করে না। তুহাও বাবার অনুরোধের কাছে হয় পরাজয়। কিন্তু বেঁকে বসে শৈবাল। সে কিছুতেই এখন বিয়ে করতে রাজি নয়। তার মা আফসানা বেগম কান্নাকাটি করে সুইসাইডের ভয় দেখিয়ে ছেলেকে রাজি করায়। বিয়েতে রাজি হলেও মনে মনে সাংঘাতিক রেগে যায় সে, যার ফলে সমস্ত রাগ গিয়ে রাতে পড়ে তুহার ওপরে। সব কিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে সে। তার সাথে কোনো অন্যায় সে কখনোই মেনে নেবে না। এক পলক শৈবালের দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। একসময় তার বাহুডোরেই ঘুমিয়ে পড়ে সে। রোদের তেজে চোখ বন্ধ রাখা দুষ্কর ঠেকছে তুহার নিকট। চোখ পিটপিট করে তাকিয়ে অন্য পাশে ফিরতে গেলে শরীরে ব্যথায় কোকিয়ে উঠে তুহা। চোখ মেলে তাকাতেই নজরে পড়ে শৈবালের ফর্সা মুখখানা। মনে করার চেষ্টা করে এই ছেলেটা কে, সে এখানে কি করছে। সব কিছু মনে পড়তে তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে তুহা। শৈবালের বাঁধন থেকে নিজেকে আলগা করে শরীরে বিয়ের শাড়িটা জড়িয়ে উঠে পড়ে সে। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। শরীরে পানির স্পর্শ লাগতেই সারা শরীর জ্বলে ওঠে তার। দাঁতে দাঁত চেপে সহ্য করে গোসল করে রুম থেকে বের হয় তুহা। শ্বশুরবাড়ির প্রথম দিন তুহা বেশ ভয়ে ভয়ে আছে। এই বাড়ির মানুষগুলো চেনা হয়ে বড্ড অচেনা। মানুষগুলো কেমন হবে, কিভাবে তাকে নেবে, সেই চিন্তায় সে অস্থির। তুহা আস্তে আস্তে ড্রয়িং রুমে আসে। সেখানে আগে থেকেই বসা ছিল তার মামি, মানে তার শাশুড়ি মা। তার সাথে আরও 2-3 জন মহিলা বসে আছে। তুহা সেখানে যেতেই সবার নজরে এসে পড়ে তার দিকে। সবাই এমনভাবে তার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে। মধ্যবয়স্কা মহিলা একজন বলে বসল, আপনার ছেলের বউ
তাই না? সামনে এতজন মানুষকে দেখেও সালাম দিচ্ছে না। কি মেরে বাবা, আদব কায়দা শেখায়নি কেউ? তার কথার ধরনে তুহা হালকা ঢোক গিলে মিনমিনে স্বরে সালাম দেয়। তার সালাম শুনে কেউ কেউ মুখ বাঁকিয়েও নেয়, আবার কেউ সালামের জবাব দেয়। তাদের মধ্যে থেকে আরেকজন মহিলা বলে ওঠে, আপনার বৌমার গায়ের রং তো বেশ ফর্সা আছে। তা বাপের বাড়ি থেকে কি কি দিল শুনি? কথাটা শুনে খারাপ লাগে তুহার। এই জিনিসগুলো নিয়ে চিন্তা করার মতো মানুষ এখনও আছে? তার মামি কি এই কথার জবাব দেবে? তুহা অস্বস্তি নিয়ে তার দিকে তাকালে তিনি বলেন, তুহা আমার ননদের মেয়ে, মানে আমার মেয়ের মতোই। আর আমি যদি আমার মেয়ে প্রিয়র বিয়ে দিই তাহলে কখনোই যৌতুক দেব না। যেখানে আমার মেয়ের জন্য যৌতুক দেব না, সেখানে আরেক মেয়েকে কিভাবে যৌতুক নিয়ে ঘরে আনব? আপনারা আমার শৈবালের বউকে দেখতে এসেছেন, দেখা হয়ে গেলে দয়া করে চলে যান। আমি বা আমরা তুহা কেউই এসব শোনার জন্য প্রস্তুত নয়। মায়েদের কথাগুলো হয়তো এরকমই হয়। তুহা প্রশান্তিতে আবেশে চোখ বন্ধ করে ফেলে। ওই মহিলারা চোখ মুখ কালো করে উঠে চলে যায়। তুহা তখনও দাঁড়িয়ে থাকে। আফসানা বেগম উঠে এগিয়ে এসে তার দিকে হাত টেনে টেবিলে বসাতে বসাতে বলে, খাবি আয়, এসব কথা একদম কান দিবি না। এরা থাকে এইসব বলার জন্য। তুহা কিছু বলে না, নীরবে সম্মতি জানায়। আফসানা বেগম তুহাকে বিভিন্ন ধরনের কথা বলছে আর তুহা সেসব মনোযোগ সহকারে শ্রবণ করছে। তার খাওয়ার মাঝে নিচে নেমে আসে শৈবাল। তাকে নামতে দেখে আফসানা বেগম বলে, তুই এখন বের হবি শৈবাল? কিছু খেয়ে যা বাপ, না খেয়ে সকালে বের হয় না। শৈবাল মায়ের কথাতে তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। তারপর শেষাক্ত হাসি হেসে বলে, যাকে নিয়ে এসেছো তাকে খাওয়াও। আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার পাশে বসে খাওয়ার। অপমানে চোখ টলমল করে ওঠে তুহার। গলায় পরোটা আটকে যায়। বহু কষ্টে সে গিলে নেয় সেটা। সামনে তাকিয়ে দেখে শৈবালের প্রস্থান। ছেলের কথা শুনে মুখ কালো হয়ে যায় আফসানা বেগমের। আর চোখে একবার তুহার দিকে তাকায়। মা হারা মেয়েটার জন্য বড্ড মায়া হয় তার। তুহা প্লেটে কোনো রকম হাত ধুয়ে উঠেতে যেতে নিলে আফসানা বেগম শুধায়, না খেয়ে ওঠে না মা? তারপর একটু থেমে বলে, আমার ছেলেটা একটু বদমেজাজি, জানি তোমার মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো ওর কোনো মেয়ের সাথেই সম্পর্ক নেই। নাক একটু উঁচু, অহংকারী টাইপের। তোমাকে সেই অহংকারের ভিত নাড়িয়ে দিতে হবে। পারবে না তুমি মা? কান্না চাপিয়ে রেখে তুহা বলে, জীবনটা কোনো সিনেমা বা উপন্যাসের কাহিনী না মামুনি, এটা বাস্তব জীবন। আর এখানে সব কিছু মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া সহজ না। তার কথা শুনে আফসানা বেগম হাসে, এগিয়ে যায় তার দিকে, মাথায় হাত রেখে বলে, জীবনটা নাটকের চাইতেও নাটকীয়। চেষ্টা করলে সব সম্ভব, আর আমি জানি তুমি পারবে। তুহা পরাজিত সৈনিকের মতো মাথা নেড়ে বলে, আমি পারবো না, আমি সত্যিই পারবো না তোমার ছেলের সাথে মানিয়ে নিতে। আমি পড়ালেখা করতে চাই মামুনি। আমি তোমার ছেলের থেকে দূরে থাকতে চাই, অনেক দূরে। মা মারা গেলেও বাবার কলিজার টুকরো ছিল তুহা। সব সময় বিপদ কটু কথা থেকে তাকে আগলে রাখত। বাবার আদরের কন্যার কখনো কোনো সমস্যা হয়নি। নুরুল পাটোয়ারি মেয়ে চাওয়ার আগেই সব কিছু হাজির করেছে। তাই তার মেয়ে হয়ে তুহা হঠাৎ করে শৈবালের এই ব্যবহার নিতে পারছে না। ব্যাপারটা বুঝে হতাশ হয় না আফসানা বেগম। বোঝানোর ভঙ্গিতে তাকে বলে, তুমি পড়াশোনা করবে, সব কিছু করবে। তোমার এখনও সংসার সামলানোর মতো বয়স হয়নি, তাই আমি তোমাকে সংসার সামলাতে বলবো না। তুমি পড়াশোনা করো, কিন্তু দূরে যাওয়ার কথা বলবে না প্লিজ। শৈবালের হাসপাতাল থেকে ফোন আসায় তড়িঘড়ি করে রেডি হয়ে সে বের হয়। পেশেন্ট দেখতে হবে তাকে। হুট করে বিয়ে হওয়ায় ছুটি নেওয়া হয়নি, বা বলা চলে সে ইচ্ছে করেই ছুটি নেয়নি। তাড়াহুড়ো করে বের হওয়ার কারণে মোবাইল হাতে নিতে ভুলে যায় সে, যার কারণে আবারও ফিরে আসতে হয় তাকে। দরজাতে পা রাখতেই মায়ের কথা শুনে ভ্রু কুঁচকে তাকায় সে। গম্ভীর স্বরে বলে,
20,01,000 কাবিন রেখে বিয়ে করেছি, বিয়ের পরের দিন বউ দূরে চলে যাওয়ার জন্য না। আগে টাকা উসুল করা হবে, তারপর যেখানে ইচ্ছা যাওয়া হবে। জোর করে বিয়ে করিয়ে এখন তোমার আদরের বউটা চলে যেতে চাইছে কেন মা? বিয়ের স্বাদ পেতে হবে না? শৈবাল কথা শেষ করে প্রস্থান করে। এদিকে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে তুহা। শৈবালের কথাগুলো তুহার নিকট অনেকটা এরকম লাগছিল। তুহার বাবা তুহাকে শৈবালের কাছে বিক্রি করে দিয়েছে। এখন শৈবাল যেভাবে ইচ্ছে সেভাবে তাকে ব্যবহার করবে। কথাগুলো ভেবেই তুহা নিজেকে সামলে মনে মনে ভাবে, আপনার মনে কি চলে আমি জানি না, তবে যদি ভেবে থাকেন আপনার ইচ্ছে মতো আমাকে চালাবেন তাহলে আপনি ভুল মিস্টার শৈবাল স্যারিয়ার। আমি আপনার কাছেই থাকব এবং প্রতিটা মুহূর্তে আপনাকে অনুভব করাবো আমি কী জিনিস। আমাকে অবলা ভেবে ভুল করবেন না। কথাগুলো মনে মনে ভেবে তুহা পুনরায় আফসানা বেগমের দিকে তাকায়। তিনি ছেলের যাওয়ার দিকে তখনও তাকিয়েছিলেন। তুহা হালকা কাশি দিয়ে তার মনোযোগ আকর্ষণ করে বলে, আমার ক্লাস আছে মামুনি, আমি কি ভার্সিটি যেতে পারবো, নাকি এখানেও তোমার না কুচু ছেলে বাঁধা দেবে? তুহার কথায় আফসানা বেগম থতমত খেয়ে যায়, আমতা আমতা করে আওড়ায়, আজকেই যেতে হবে? আচ্ছা থাক, যেতে পারিস, তবে শৈবাল বের হয়ে যাক, তারপরে গেলেই হবে। আফসানা বেগমের কথা শুনে হাসে তুহা। শৈবাল পুনরায় আবার ফিরে এসেছে কেন তা জানে না সে, তবে কোনো কিছু ফেলে রেখে গিয়েছে, সেটা যে এখন নিতে এসেছে তা বুঝেছে। তুহা কিছু না বলে সোজা উপরে যায়। ততক্ষণে শৈবাল মোবাইল হাতে ফিরে এসেছে। সিঁড়ির শেষ মাথায় তাদের দেখা হয়। তুহা শৈবালকে দেখে এমন ভাবে চোখ ফিরিয়ে নেয় যেন শৈবালের জায়গায় সেখানে কোনো একটা আবর্জনা পড়ে আছে। তাকে এড়িয়ে গিয়েও ক্ষান্ত হয়নি সে, বরং শৈবালকে শুনিয়ে শুনিয়ে বলে, অসভ্য ইতর একটা ছেলে কখনো কাউকে বিয়ে করার যোগ্যতাই হতে পারে না। তুহার কথা শুনে শৈবালের পা থেমে যায়। হতভাগ হয়ে চেয়ে থাকে তুহার দিকে। তুহা এখন মাত্র কয়েকটা সিঁড়ি উপরেই উঠেছে। ঠিক তখনই শৈবাল হুঙ্কার ছাড়ে, দাঁড়াও, এই মেয়ে, কি বললে তুমি? তুহা শৈবালের ডাক শুনেও তাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে রুমে ঢুকে যায়। শৈবালের মাথায় তখন তুহার বলা কথাগুলো ঘুরঘুর করতে থাকে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। মেয়েটার কত বড় সাহস তাকে কথা শোনাতে আসে। তার তাড়া আছে কারণে, নইলে সে মেয়েটাকে ভালো করে বুঝিয়ে দিত শৈবাল কী জিনিস। তুহা ভার্সিটির চত্বরে উপস্থিত হয়ে আশেপাশে তাকায়। পরিচিত কারোর মুখ না দেখে হতাশ হয়ে ক্লাসের রুমের দিকে এগোয় তুহা। অবিশ্বাস্য যে তাদের দলের কাউকেই তুহা দেখেনি। তুহা ক্লাসে গিয়ে বসতে একে একে 5 জন ঘিরে ধরে তাকে। তাদের মধ্যে শান্ত বিচলিত স্বরে আওড়ায়, কালকে থেকে তোর ফোন বন্ধ কেন তুহা? কোন চিপায় পড়ে থাকিস যে ফোনের দিকে ধ্যান থাকে না? উত্তর দেয় না তুহা। তাকে ঘিরে 5 জনই বসে পড়ে। ইকরা বলে ওঠে, তোর হঠাৎ কি হলো ভাই, কথা বলছিস না কেন? শান্তকে বেশ খানিকটা অশান্ত দেখায়। তাদের মধ্যে সব থেকে বুদ্ধিমান ছেলে হলো শান্ত, আর মেয়েদের মধ্যে তুহা আর ইফা। ইফা তাদের ছেলে বন্ধুদের দিকে তাকিয়ে শুধালো, তোরা ক্লাসে বস, আমরা একটু কমন রুমে যাই। হিমেল, শান্ত আর রাতুল অবাক হয় ইফার কথায়। ওরা কিছু বলতে গেলে শান্ত চোখ দিয়ে ইশারা করে চুপ থাকতে বলে। ইফা আর ইকরা তুহাকে নিয়ে কমন রুমের দিকে চলে যায়। এই এতটুকু সময় তুহা চুপচাপ থাকে। কমন রুমে গিয়ে ইফা তুহাকে একটা বেঞ্চে বসিয়ে আলতো করে গালে হাত দিয়ে বলে, কি হয়েছে পাখি, তোকে এমন দেখাচ্ছে কেন? তুহা কিছু না বলে নিচের দিকে তাকায়। ইফা খানিকটা অবাক হয়ে আরেকটু নরম স্বরে আওড়ায়, তোর গলায় এগুলো কিসের দাগ তুহা? কথা বলছিস না কেন? তুহা নিজেকে সামলাতে পারে না। ইফাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। তার কান্না দেখে নরম মনের ইফাও কেঁদে ফেলে। সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে, তারপরও প্রাণপ্রিয় বান্ধবীর কষ্ট তার সহ্য হচ্ছে না। ইকরা একটুখানি এগিয়ে গিয়ে তুহার মাথায় হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করে। প্রায় 10 মিনিট কেঁদে তুহা খানিকটা শান্ত হয়। ইফা তাকে পানি খেতে ইশারা করে, তার হাতে পানির বোতল এগিয়ে দেয়। তুহা ঢকঢক করে পুরো বোতল খালি করে। ইকরা কিছুটা নড়ে চড়ে তার পাশে বসে বলে,
কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? তুই কি চ্যাকা খেয়েছিস? ইকরার অবান্তর কথা শুনে চোখ রাঙায় ইফা। তুহা উত্তর দেয় আরো 2 মিনিট পর, মৃদু স্বরে বলে, আমার বিয়ে হয়ে গেছে কাল। সব কিছু শেষ হয়ে গেছে ইফা, সব কিছু। আমার সাজানো গোছানো জীবনটা নষ্ট করে দেবে ওই ছেলেটা। তুহার কথা শুনে ইফা আর ইকরা মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। লাস্ট কোনো দিন তারা এত অবাক হয়েছে জানা নেই। ইফা সামান্য একটা ঢোক গিলে বলে, কি হয়েছে খুলে বলবি? কালকে থেকে হঠাৎ করে গায়েব হয়ে গেছিস, আজ এসে বলছিস তোর বিয়ে হয়ে গেছে। বিয়ে জিনিসটা এতটাই সহজ? তুহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জীবনটা যদি তুহা পাটোয়ারির তাহলে সবই সম্ভব। তুহা ইফা ইকরাকে গতকাল থেকে আজ পর্যন্ত ঘটা সব ঘটনা বলে। তাদের বিয়ে থেকে শুরু করে শৈবালের প্রতিটা আচরণ সম্পর্কে অবগত করে তাদের। সবটা শুনে ইকরা বেফাঁসে বলে ফেলে, ভাই, তোর জামাই তো আস্ত একটা বেয়াদব। মানুষ হয়ে পশুর মতো আচরণ করছে কেন? তুহা প্রত্যুত্তর করে না। ইফা ঠোঁট কামড়ে চিন্তিত স্বরে বলে, তোর জামাই কি করে? ডাক্তার। তুহার জবাবে অবাক হয় দুজনেই। ইকরা তাতে দাঁত চেপে বলে, আমি তো ভেবেছিলাম তোর বাপ কোনো অশিক্ষিত কাঙালের সাথে তোর বিয়ে দিয়েছে। এখন তো ধারণা বদলে যাচ্ছে। তুহা জবাব দেয় না। এদিকে টেনশনে ইফার মাথা ফেটে যাচ্ছে। ওই মানুষটাকে সে কিভাবে বলবে তুহার বিয়ের কথা? ছেলেটা যে মরে যাবে। তার ভাবনার মাঝেই তাদের ডাক পড়ে। তুহা নিজেকে স্বাভাবিক করে কমন রুম থেকে বের হয়। শান্ত, হিমেল আর রাতুল বাইরে দাঁড়িয়ে আছে। ওরা বের হতেই তিনজনে এগিয়ে আসে। রাতুল তুহার মুখের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কিরে ড্রামা কুইন, কান্না করছিস কেন? তুহার উত্তর ভেসে আসে ইকরার মুখ থেকে, গতকালকে তুহার বিয়ে হয়েছে। শান্তর হাতে পানির বোতল ছিল। ইকরার কথা শুনে বোতলটা হাত থেকে খসে পড়ে যায় নিচে। আকস্মিক কথাটা তার বিশ্বাস হয়নি। তারপরও ভয়ে ভয়ে বলে, এটা কি সত্যি তুহা? এবারও হ্যাঁ বলে ইকরা উত্তর দিলে তাকে জোরে ধমকে ওঠে শান্ত। রাগান্বিত স্বরে আওড়ায়, তোকে জিজ্ঞেস করেছি আমি? যাকে প্রশ্ন করছি সে উত্তর দেবে। তোর ননস্টপ বকবকানি দয়া করে বন্ধ কর। শান্তর ধমকে ইকরা ইফা দুজনে কেঁপে ওঠে। শান্ত রেগে গেলে হুঁশ থাকে না ভেবে তুহা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলে, এত রিয়্যাক্ট করার কি আছে শান্ত? যেটা সত্য সেটাই বলছে ইকরা। তুহার কথায় শান্ত আরও রেগে যায়। কিছু বলতে গেলে হিমেল বাধা দিয়ে বলে, তুই হঠাৎ কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করার মানে কি? কোনো মানে বলতে ইচ্ছা করছে না আমার। কথাটা বলে ক্লাসের দিকে এগিয়ে যায় তুহা। তখনই তার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজটা দেখে তুহা রাগে দাঁতে দাঁত চেপে ধরে। সেখানে গুটি গুটি অক্ষরে লেখা আছে, বিয়ে করেছো নতুন বউদের মতো 3 দিন বাড়ি থেকে বের হবে না। সেটা না করে বিয়ের পরদিনই ভার্সিটি গিয়ে হাজির। নতুন বউ নতুন বউয়ের মতো থাকো, না হলে পরে পস্তাতে হবে মিসেস। ক্লাস শেষ করে বাড়ি ফিরতে ফিরতে বিকেল 5টা বাজে তুহার। বলা যায় সে ইচ্ছে করেই দেরি করে ফিরেছে। তুহা ড্রয়িং রুমে পা হয়ে ওপরে যাওয়ার সময় কিছু শব্দ ভেসে আসে তার কানে। তৎক্ষণাৎ সে থেমে যায়। পেছন ফিরে তাকিয়ে দেখে শৈবালের ছোট বোন প্রিয় দাঁড়িয়ে আছে। তাকে ফিরতে দেখে ভ্রু কুঁচকে পুনরায় একই কথা আওড়ায়, তোমার আসতে এত দেরি হলো কেন? মম তোমার জন্য টেনশন করছে। ভাইয়াও বাড়িতে আছে, তুমি এখনো বাইরে শুনে রেগে গিয়েছে। শৈবালের কথা উঠতেই চোখ মুখ শক্ত করে ফেলে তোহা। কঠিন স্বরে শোধায়, তোমার ভাইয়ার রাগকে আমি কেয়ার করি না, চুলোয় যাক তার রাগ। কথাটা বলে 1 মিনিটও সেখানে দাঁড়ায় না সে। হন হন করে নিজের কামরায় চলে যায়। শৈবাল বাড়িতে মানে এখন রুমেই আছে হয়তো। তুহা নিজেকে যথেষ্ট শক্ত করার চেষ্টা করে। শৈবালের সামনে কান্নাকাটি করলে সে তাকে আরও বেশি দুর্বল ভাবতে পারে। এত সহজে সে সব কিছু মেনে নেবে না। শৈবালের টর্চার তো আরও আগে না। তুহা রুমে ঢুকতে শৈবালের ঝাঁঝালো কণ্ঠ কানে আসে, পৃথিবীর কোনো মেয়েকে দেখেছো বিয়ের পরদিনই ঢ্যাং ঢ্যাং করে ভার্সিটি গিয়ে উঠতে? তুহা নির্বিকার চিত্তে উত্তর দেয়,
আমাকে দিয়ে দেখে নিন, আমি হয়তো সেই মেয়েটা। তুহার উত্তরে আরও বেশি রেগে যায় শৈবাল। উঠে তার দিকে তেড়ে আসতে নিলে তুহা দুপা পিছিয়ে যায়। রাগান্বিত স্বরে বলে, খবরদার আমার কাছে আসবেন না। যদি ভেবে থাকেন আমাকে বিয়ে করে আপনি আমার স্বাধীনতা কিনে নিয়েছেন তাহলে ভুল ভাবছেন। আমি পড়াশোনা করব এবং আমার মতো করে চলব, সেখানে আপনার কিছুই বলার নেই। তুহার কথা শেষ হতেই হো হো করে হেসে ওঠে শৈবাল। তুহা অবাক হয়ে তার দিকে তাকালে শৈবাল এগিয়ে এসে তুহার দিকে, তুহার কোমরে হাত রেখে তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ফু দিয়ে কপালের বেবি হেয়ারগুলো সরিয়ে দিয়ে মুচকি হেসে আওড়ায়, আমি তোমার কেউ না কথাটা কিভাবে বলতে পারলে জান? আমি তোমার হাজবেন্ড, এবং বিয়ের পর মেয়েরা হাজবেন্ডের কথা শুনেই চলে। তুহা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে শৈবাল আরও শক্ত করে চেপে ধরে তাকে। সে নিজেকে ছাড়াতে না পেরে সব রাগ কথার মাঝে ঝেড়ে দিয়ে বলে, আর হাজবেন্ড যদি জালিম টাইপের হয় তাহলে কি করা উচিত? তুহার কথায় আবার হাসে শৈবাল। তার সুন্দর হাসিটাকে এখনও সবচাইতে কুৎসিত লাগছে তার নিকট। মুখ ফুরিয়ে নেয় তুহা। শৈবাল তুহার উন্মুক্ত উদরে 2 আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে, হাজবেন্ডকে এসব কথা বলতে নেই জান। সে তো তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না, তোমাকে লেখাপড়া ছেড়ে দিতেও বলছে না, জাস্ট বলেছে 2 দিন পর ভার্সিটি যাও। শৈবালের প্রতিটা স্পর্শে শিউরে ওঠে তোহা। নিজেকে ধরে রাখতে কষ্ট হচ্ছে তার, শরীর ছেড়ে দিতে ইচ্ছে করছে। তারপরও শক্ত কণ্ঠে বলে, আপনার সব কথা মানতে বাধ্য নই আমি। বিয়ে তো আপনিও করেছেন। আপনি যেহেতু বিয়ের পর দিনই নিজের পেশার তাগিদে বের হতে পেরেছেন, সেহেতু আমিও আমার লেখাপড়ার জন্য ভার্সিটি যেতে পারবো। আফটার অল দুজনেই তো বিয়ে করেছি। তুহার যুক্তিতে শৈবালের হাত কিছুটা শিথিল হয়, কিন্তু তার জেদ বজায় রাখতে আওড়ায়, আমি যা বলবো তাই করবে তুমি। আগামী 2 দিন তুমি কোথাও যাচ্ছ না। তুহাও নিজের জেদ অটল থেকে বলে, আমি যাবই যাব, আপনি কি করবেন দেখব। শৈবাল কিছু না বলে তুহার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। ব্যথায় কোকিয়ে ওঠে তুহা। শৈবালের দিকে রাগী লুকে তাকাতে সে পৈশাচিক হাসিয়ে আওড়ায়, আমি আরও কি করতে পারি সেটার প্রমাণ তো গতকাল রাতে পাওয়ার কথা, আর যেটুকু বাকি তা না হয় তুলেই রাখলাম। পারেনি তো শুধু কাপুরুষদের মতো নিজের পুরুষত্ব জাহির করতে। এছাড়া আপনার দ্বারা কোনো কাজ সম্ভব বলে আমার মনে হয় না। তুহার কথা বেশ গায়ে লাগে শৈবালের। রাগে কপালের রাগ ফুলে ওঠে। তুহাকে দূরে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় শব্দ করে দরজা লাগিয়ে নিজের রাগ সম্পর্কে তুহাকে অবগত করতে চায়। পুরো সময়টাতে তুহা ছিল নির্বিকার। শৈবালের সাথে এই ধরনের ব্যবহার করতে তার নিজেরও খারাপ লাগে, কিন্তু তার অহংকারী সত্তার কথা মনে পড়লে সব রাগ কপুরের ন্যায় উপে যায়। শৈবালের সাথে সে কখনো সংসার করতে পারবে কি না জানা নেই, কিন্তু সে চেষ্টা করবে। তার আগে শৈবালের অহংকারকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রবল ইচ্ছা আছে। শান্ত এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে, তার দৃষ্টি শূন্যে। বাইরে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। একটার পর একটা সিগারেট শেষ করছে ছেলেটা। তার অবস্থা থেকে ভয় পায় রাতুল আর হিমেল। দুজনেই তাকে হাজারবার থামানোর চেষ্টা করেছে, কিন্তু সফল কেউই হয়নি। শান্ত মনে যে ঝড় বয়ে যাচ্ছে তা এসবের ধার ধারছে না। একসময় শান্ত নীরবতার জাল ছিন্ন করে আওড়ায়, আমি কি তাকে কম ভালোবেসেছিলাম? তাহলে পাইনি কেন তাকে? সেই প্রথম দিন থেকে আমি তাকে ভালোবাসি। না সে আমার ভালোবাসা বুঝেছে, না আমি তাকে পেয়েছি। কেন এমনটা হলো? কেন? আমার সারা জীবনের বিনিময় হলেও আমি তুহাকে চাই। আমার তুহাকে এনে দে প্লিজ। তুহা ভালো নেই, আমার তুহা আমাকে প্রয়োজন। এনে দে না প্লিজ তাকে। আমি তোদের পায়ে ধরি।
বলতে বলতে চিৎকার করে কেঁদে ওঠে শান্ত। শান্তর কান্না দেখে বুক ফেটে যায় রাতুল আর হিমেলের। বাবা মায়ের একমাত্র ছেলেটা যখন যেটা চেয়েছে সেটা তার বাবা তাকে এনে দিয়েছে, আজ তাদের আদরের ছেলে নিজের ভালোবাসা হারিয়ে চিৎকার করে কাঁদছে, অথচ তার ভালোবাসাকে এনে দেওয়ার শক্তি তাদের কারোর নেই। হিমেল শান্ত পাশে বসে তার কাঁধে হাত রেখে বলে, ব্রো শান্ত হ প্লিজ, তুই কান্নাকাটি করলে তুহা তোর হয়ে যাবে না, নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? হিমেলের কথা মানতে নারাজ শান্ত, দুপাশে ঘন ঘন মাথা নেড়ে বলে ওঠে, না না, আমি এত সহজে সব কিছু মেনে নেব না। আমার তুহাকে আমি আমার করবই। তুহা কেবল আমার, আমার শখের নারীকে কোনো অপরিচিত ছেলেকে নিতে দেব না। শান্তর পাগলামি দিকে ফোঁস করে নিঃশ্বাস ফেলে রাতুল। শান্তকে বোঝানোর মতো করে বলে, আমাদের মাঝে সবচাইতে বুদ্ধিমান ছেলেটা তুই শান্ত। মনকে প্রাধান্য না দিয়ে একটু মাথা খাটিয়ে ভেবে দেখ, তোর এসব পাগলামির কথা শুনলে তুহা কি করবে? এমন তো নয় যে তোদের মাঝে কোনো সম্পর্ক ছিল, তোকে এটা মেনে নিতে হবে পুরোটাই তোর একতরফা ছিল। তুই কখনো তুহাকে ভালোবাসার কথা বলিসনি, এখন সে বিবাহিত, অন্য কারোর বউ। এই নির্মম সত্যটা তোকে মেনে নিতে হবে। রাতুলের কথা শুনে উদাস চোখে বাইরে তাকায় শান্ত। মিনিট পাঁচেক চুপ থেকে ওদের দুজনের উদ্দেশ্যে বলে, তোরা চলে যা, আমি ঠিক আছি, আমাকে একটু একা থাকতে দে, আমি ঠিক সামলে নেব নিজেকে। রাতুল আর হিমেল একে অপরের দিকে তাকিয়ে উঠে ব্যালকনি থেকে অন্য একটা রুমে চলে যায়। কেউ নিজের বাসায় যাবে না আজ। শান্তকে বিশ্বাস নেই কখন কি করে বসে। ওরা দুজনেই যেতেই শান্ত বিড়বিড় করে বলে, তবে কি আমি সত্যি তুহাকে হারিয়ে ফেলেছি? আমার শখের নারী, আমার তুহা, আমার ভালোবাসা। বলতে বলতে আবারও কেঁদে ফেলে শান্ত। নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছে না। তার শখের নারী অন্য কারোর বুকে দিব্যি ঘুমায়। নিজের বিবেক জিনিসটা মেনে নিলেও বেহায়া মন মানতে পারছে না। কে বলেছে পুরুষ মানুষ কাঁদতে জানে না? পুরুষেরা কাঁদে, নিজের ভালোবাসা হারিয়ে কাঁদে, নিজের আপন সত্তা হারিয়ে কাঁদে তারা। কাউকে নিজের ব্যথা বলতে পারে না। এই ব্যথা যে কোনো ওষুধে সারে না। এতটা নিঃস্বার্থভাবে ভালোবেসে যখন তাকে পায়নি, তাহলে কি সেই মেয়েটাকে তার থেকেও বেশি কেউ চেয়ে নিয়েছে? না চাইতেও পেয়ে যাওয়া তার শখের নারীর কদর করতে পারবে তো ওই ডাক্তার সাহেব? এইসব ভেবেই নির্ঘুম রাত্রি কাটে শান্তর। ফজরের আজান যখন দেয় তখন তার চোখে পানি টলমল করে। সারা রাত ছেলেটা কেঁদেছে। স্টাডি রুমটা ঘুরে ঘুরে দেখছে তুহা। সারা রুম জুড়ে বিভিন্ন রকমের বইয়ে ঠাসা, বেশিরভাগই ইংরেজি লেখকদেরই বই। আবার শৈবালের ছাত্রজীবনের প্রতিটা বই আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখছে সে। মূলত রুমে শৈবাল আছে, কি জানি কাজে ব্যস্ত সে। শৈবালকে এড়িয়ে চলতেই এখানে আসা তার। রাত এখন 10:30 বাজে। এ বাড়িতে এতগুলো প্রাণ আছে, অথচ কারোর সাথে তেমন সখ্যতা নেই তুহার। শৈবালের ব্যবহারে মনটা সব সময় বিষিয়ে থাকে। কারোর সাথে সখ্যতা গড়ে তোলার ইচ্ছা হয় না। তুহা যখন এইসব আকাশ পাতাল ভাবছে, তখনই সেখানে উপস্থিত হয় শৈবাল। দোর খোলার শব্দে তুহা সেই দিকে ফেরে। শৈবাল তুহাকে এখানে দেখে খানিকটা অবাক হয়। মেয়েটা তখনকার করা অপমান সে ভোলেনি। তাকে কি না বলে সে কাপুরুষ। কাপুরুষ কি জিনিস এবার হাড়ে হাড়ে টের পাওয়াবে তাকে। শৈবাল তুহাকে এড়িয়ে গিয়ে একটা বই নিয়ে চেয়ারে বসে পড়ে। তুহা কিছু একটা ভাবে। শৈবালকে দিয়ে কাজ করানোর ইচ্ছা হয়। খুব তো হাজব্যান্ড হাজব্যান্ড করে মুখে ফেনা তুলছে, এবার না হয় হাজব্যান্ডের দায়িত্ব পালন করা শুরু হোক। সব ভেবে মুচকি হাসে তুহা। যেচে এগিয়ে যায় শৈবালের দিকে, ধীর স্বরে আওড়ায়, আমার বই লাগবে, কখন এনে দিতে পারেন? কথাটাই চমকে ওঠে শৈবাল। বোকা বোকা চাউনিতে তাকায় তুহার দিকে।
মেয়েটা এতটা স্বাভাবিকভাবে কথা বলছে কিভাবে? তাকে অপমান করে এখন মজা নিতে আসছে না তো? রয়েস সে উত্তর দেয়, রহিম আঙ্কেলকে বললে এনে দেবে তোমাদের বাড়ি থেকে। কথাটায় ঠোঁট ওল্টায় সে। সে যা ভেবে কথাটা বলেছে এই ছেলে তো তার ধারে কাছেও যায়নি। ফুঁসতে ফুঁসতে সে বলে, বাবার বাড়ি থেকে বই আনবো? বিয়ে করেছেন কি বাবার বাড়ি থেকে বই আনতে? সবগুলো বই আপনি কিনে দেবেন। সোজা কথা বললেই পারো, এত ঘুরিয়ে বেহুদা তর্ক করে লাভ আছে? রেগে যায় তুহা। তাকে কি না বলে সে বেহুদা তর্ক করছে? কত বড় সাহস! রাগে ফুঁসতে থাকা ও নড়ে ওঠে শৈবালের কথায়। কি কি বই লাগবে লিস্ট করে দেবে, আর যদি অন্য কিছু লাগে সেটাও বলতে পারো। পরে তো তোমার বাপের কাছে গিয়ে অভিযোগ করবা স্বামীর সংসারে অসুখে আছো তুমি, তারা তোমাকে কিচ্ছুটা দেয় না। শেষাত্মক হাসে তুহা, কৌতুক করে বলে, স্বামীর সংসারে সুখে আছি? কে বলল? উঠে দাঁড়ায় শৈবাল, এগিয়ে আসে তুহার সামনে দাঁড়ায়। ভ্রু কুঁচকে তার কাণ্ড দেখে তুহা। শৈবাল তার দিকে হালকা ঝুঁকে শুধালো, স্বামীর আদর সোহাগ পাচ্ছ, যা চাইছো এনে দেব। টাকা আছে যখন যা খুশি উড়াতে পারবে। মেয়েরা এর থেকে বেশি কি চায়? ওটাকে স্বামীর আদর সোহাগ বলে না শৈবাল শাহরিয়ার, বলে স্বামীর চাহিদা। চাহিদা মিটিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেন। বিয়ে করা বইয়ের পাশে বসে খেতে পারেন না, কিন্তু চাহিদা মেটাতে ঠিকই পারেন। হাসে শৈবাল। এই ছেলেটা অপ্রয়োজনীয় হাসে। ফের এগিয়ে আসে তুহার দিকে, টুপ করে চুমু খায় তার গালে। ঘাড়ে হাত রেখে তাকে আরও নিকটে নিয়ে এসে অধরে গভীর এক স্পর্শ এঁকে দেয়। তুহা চোখ বন্ধ করে শৈবালের প্রতিটা স্পর্শ অনুভব করে। মিনিট কয়েক পর তার অধর ছেড়ে গলায় ডুব দেয়। ততক্ষণ পর্যন্ত তুহার গলায় ছোট ছোট চুমু দিতে থাকে যতক্ষণ না সে তাকে আঁকড়ে ধরে। তুহা শৈবালের কোমরের পাশের শার্ট এক অংশ মুঠোয় পুড়ে নেয়। আরেক হাত তার চুল খামচে ধরতেই শৈবাল তাকে ছেড়ে দেয়। বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজে অধর স্লাইড করতে করতে শুধালো, মেয়েরা ছেলেদের টাকা খুঁজে আর তাদের খুব করে কাছে চায়। আমি কি বুঝাতে চাইছি আশা করছি তুমি বুঝতে পারছো। শেষ কথাটা বলে চোখ টিপ দেয় তুহাকে। অবাক হয় সে। তুরন্ত এগিয়ে এসে বলে, আপনার মাথা ভর্তি ভুল ধারণা শৈবাল শাহরিয়ার, সব মেয়েরা একরকম হয় না। কথা শেষ করতে দেয় না শৈবাল, ফের শুধালো, সব মেয়েরা একরকম। তুমি আমার থেকে আর একটু বেশি পয়সাওয়ালা দেখলে নিশ্চিত তার কাছে চলে যাবে। ছাই পাশ বলতে এসো না, বিরক্ত লাগে। স্তব্ধ হয়ে যায় তুহা। কথা শেষ করে শৈবাল দাঁড়ায় না, হনহন করে বের হয়ে যায় স্টাডি রুম থেকে। তার বলা প্রত্যেকটা বাক্য নিউরনে নিউরনে আন্দোলন করে। মেয়েদের নিয়ে এইসব ভুল ধারণা কিভাবে পুষে রেখেছে শৈবাল। সব মেয়েরা একরকম হয় না, যেমন হয় না হাতের 5 আঙ্গুল সমান। অথচ কিছু মেয়েদের জন্য আজ সব মেয়েরা খারাপ হয়ে গিয়েছে। তুহা সবচাইতে বেশি অবাক হয় তখন যখন শৈবাল তাকে পরোক্ষভাবে লোভী মেয়েদের সাথে তুলনা করে। একটু একটু করে পিছিয়ে গিয়ে ধপ করে বসে পড়ে চেয়ারে। টুপ করে এক ফোঁটা জল পড়ে কপোল বেয়ে। অন্তরিক্ষ জুড়ে মেঘের বিচরণ, ধরণী জুড়ে নেমে এসেছে অন্ধকার। যে কোনো সময় ধরণী জুড়ে বর্ষণ নামতে পারে। অন্ধকারে চারিদিক অদ্ভুত আকর্ষণীয় ওঠে। ভোর 5টা বাজে। বর্ষণে ছোঁয়া গায়ে লাগতে ঘুম ভেঙে যায় শান্তর। ছাদের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে সে। সারা রাত ছাদে বসে কাটিয়ে দিয়েছে। সঙ্গী হিসেবে ছিল বেশ কয়েক প্যাকেট সিগারেট আর চোখের পানি। যত চেষ্টা করে বেহায় চোখের পানিকে আটকাতে ততটাই ব্যর্থ হয়।
শরীরের প্রতিটা নিউরন যেন তুহার নাম লেখা আছে। নির্মম সত্য সে কিছুতেই মেনে নিতে পারছে না। আজ তা 4 দিন হলো তার তুহাকে কেউ নিজের নামে লিখে নিয়েছে। উফ, কি নিষ্ঠুর কথা এটা! মেনে নিতে এত কষ্ট হয় কেন? কেন নিজেকে সামলাতে পারে না? একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায় সে। ততক্ষণে সে ভিজে একাকার হয়ে গেছে। ধীর পায়ে চলে রুমের উদ্দেশ্যে। আজ 4 দিন হলো বিয়ে হয়েছে। তুহা আর শৈবালের সম্পর্ক আগের মতোই। এখন তাদের কথা হয় না বললেই চলে। শৈবাল খুব ভোরে বের হয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। বাড়ি ফেরে তুহার ঘুমানোর পর। ফলস্বরূপ একজন আরেকজনের সামনে পড়ে না। এই 4 দিনে বাকি সবার সাথেই তুহার সম্পর্ক উন্নত হয়েছে। প্রিয় আর তার সাথে এখন খুব ভালো বন্ডিং তৈরি হয়েছে। দুজনেই সময় পেলে আড্ডা দিতে বসে যায়। এই কদিনে তুহা ভার্সিটি যায়নি। সবার সাথে সম্পর্কের সমীকরণ মেলাতে ব্যস্ত ছিল। প্রিয় আর তুহা দুজনে বসে আছে বাড়ির পেছনের জায়গাটায়। এদিকে কেউ খুব বেশি আসে না। নিরিবিলিতে বসে থাকা যায়। এখানে আসলে মন ফুরফুরে মেজাজ হয়ে যায়। প্রিয় কথার মাঝে হঠাৎ বলল, ভাইয়া এই জায়গাটা দারুণ পছন্দের। বাড়িতে থাকলে সে তার অর্ধেকটা সময় এখানেই কাটায়। শৈবালের কথা ওঠায় থেমে যায় তুহা। তার চঞ্চলতায় ভাটা পড়ে। শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে যায়। একটা মানুষ যাকে সে মন প্রাণে ঘৃণা করতে চায়, কিন্তু কোথাও যেন একটা বাধা পড়ে যায়। বিয়ের নামক পবিত্র বন্ধনে এতটাই শক্তি। তুহা ক্রমে কেমন যেন নেতিয়ে পড়ছে শৈবালের দিকে। বহু কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছে। ওই মানুষটার রাগী কথা অপমানের বিনিময়ে সে তাকে অপমানই করতে চায়। এখন তো তাদের কথাও হয় না। কতদিন এভাবে চলবে কে জানে। তুহা চুপচাপ বসে আছে। তখন তার ফোন বেজে ওঠে। ফোনের শব্দে চমকে উঠে ধ্যান ভাঙে তার। ফোন তুলতে তুলতে কেটে যায় কল। অবাক হয় তুহা। এই সময় তাকে মিসড কল দেয় কে? স্ক্রিনে তাকালো, নজরে আসে না নাম্বার। স্ক্রিনে আঙুল ঘুরিয়ে ফোন আনলক করতেই নজরে আসে গুটি গুটি অক্ষরে কয়েক লাইন লেখা। আমার বন্ধুর বিয়ে শুক্রবার। আজকে রাতে বের হব আমি। ভেবো না তোমাকে শহরে রেখে যাব ছেলেদের সাথে ঘুরে বেড়াতে। তাদের সাথে ঘোরাঘুরির ইচ্ছে মাটির চাপা দাও। আর সব কিছু গুছিয়ে রেডি থেকো, বের হব। শৈবালের মেসেজ দেখে ভ্রু কুঁচকায় তুহা। এই ছেলের আবার ফ্রেন্ড আছে নাকি? প্রশ্ন মনে হতেই পাশে বসা প্রিয়কে উগড়ে দিল। তোমার ভাই আর বন্ধু আছে কোনো? একসময় ভাই আর অনেকগুলো ফ্রেন্ড ছিল। একজন একজন করে সবাই হারিয়ে গেছে। এখন অবশিষ্ট 2 জন আছে। শুক্রবার কার বিয়ে? জিহাদ ভাইয়ার বিয়ে। ভাইয়া সবচাইতে ক্লোজ ফ্রেন্ড ছিল সমুদ্র ভাই। উনি তো আজ অনেক বছর ধরে অসুস্থ, চিকিৎসা চলছে। তাই ভাইয়া বিয়েতে যেতে চায়নি, কিন্তু জিহাদ ভাই অনেক জোর করেছে। অবাক হয় তুহা। একটা মানুষ এত বছর ধরে অসুস্থ থাকে কিভাবে? সেই প্রশ্নবোধক চাহনিতে তার দিকে তাকালো সে। শুধালো, অসুস্থ আর চিকিৎসা চলছে বলতে? আমি খুব একটা বেশি কিছু জানি না। ভাইয়া কখনো বলেনি। হঠাৎ করে সমুদ্র ভাইয়া আনাগোনা আমাদের বাড়িতে কমে যায়। ড্যাড ভাইয়াকে জিজ্ঞেস করার পর বলেছিল সমুদ্র অসুস্থ, তার চিকিৎসা চলছে। এর বেশি যেন তাকে কিছু না জিজ্ঞেস করি। আমার ভাইয়া সমুদ্র ভাইয়ের অসুস্থতার পর থেকে আরও বেশি বদলে যায়। শৈবালের বদলে যাওয়ার প্রসঙ্গ এড়িয়ে যায় তুহা। অমানুষটার সম্পর্কে কথা বলতে ইচ্ছে হয় না তার। সে প্রিয়র থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়ায়। গোছগাছ করতে হবে তাকে। তুহা জানে শৈবালের সাথে যেতে অস্বীকার করে লাভ নেই। তার মামুনি কিছু বলবে না, বরং শৈবালের পক্ষেই থাকবে, কারণ তিনি চাই দুজনে যেন কাছাকাছি থাকে। নিজের ভাগ্যের কথা ভেবে তুহা তাচ্ছিল্যে হাসে। কত স্বপ্ন ছিল বিয়ে জিনিসটাকে ঘিরে। সব সময় প্রেম জিনিসটাকে এড়িয়ে চলেছে। বিয়ের পর নিজের বরকে কাছে
নিজেকে শুদ্ধ রাখতে, নিজেকে পবিত্র রাখতে। সে সব সময় একজন কেয়ারিং হাজবেন্ড চেয়েছে, যার সবটা জুড়ে থাকবে কেবল তুহা, যার কাছে সবার আগে তুহার প্রায়োরিটি থাকবে। কিন্তু সে পেয়েছে কেমন হাজবেন্ড? তুহা খুব ভালো করে জানতো শান্ত তাকে ভালোবাসে। কখনো ছেলেটাকে একটুও প্রশ্রয় দেয়নি, বুঝতে দেয়নি যে সে সবটা বোঝে। একটা ছেলের চোখের ভাষা, তাকে নিয়ে করা কি অনুভূতি, তা একটা মেয়ে ভালোই টের পায়। তুহাও ব্যতিক্রম নয়। ছেলেটা ভালো আছে তো? নিজেকে সামলাতে পেরেছে? একবার ভাবে ছেলেটাকে ফোন করে একটু কথা বলবে। তার জন্য কোনো অনুভূতি না থাকলেও শান্ত তার বন্ধু। পরে ভাবলো, কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে লাভ কি? আগে শক্ত হোক, তারপর হাজারো কথা বলা যাবে। তুহা আফসানা বেগমের সঙ্গে কথা বলে সব গুছিয়ে নিয়ে নিজে রেডি হয়ে নেয়। তার পরনে নীল তাঁতের সুন্দর একটা শাড়ি, মুখে হালকা প্রসাধনী ছোঁয়া। আর কত নিজেকে গুছিয়ে রাখবে একটা অমানুষের জন্য। তাই তো নিজেকে নিজের মতো তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে কারোর কথায় ভাববে না, নিজেকে সময় দেবে, এতে যা হওয়ার হোক। শৈবাল কেবল তার কামরায় ঢুকেছে। ভেতরে ঢুকতে তার হোঁচট খাওয়ার মতো অবস্থা হয়। তুহাকে দেখে মাথা ঘুরে ওঠে তার। মেয়েটা এমনিই সুন্দর, তার উপর শাড়ি পরে সাজগোজ করেছে। দেখে মনে হয় যেন কোনো নীলপরী ভুল করে তার রুমে ঢুকে পড়েছে। শৈবাল হালকা ঢোক গিলে টাই লুজ করে। তুহা এক মনে বসে মোবাইল টেপে। শৈবাল দ্রুত নিজেকে সামলে নেয়। এই মেয়ে এমনিতেই তার থেকে এক কাঠি ওপরে। তার উপর যদি বুঝতে পারে শৈবাল তাকে দেখে মুগ্ধ হয়েছে, তাহলে তাকে খোঁচা দিতে পারে। সে রুমে ঢুকে কিছুটা শব্দ করে দোর বন্ধ করে, যাতে করে তুহা বুঝতে পারে তার উপস্থিতি। অথচ তুহা বুঝেও না বোঝার ভান করে বসে থাকে। মনে হয় সে ছাড়া বাকি সব কিছু তুচ্ছ, অদৃশ্য। শৈবাল ব্যাপারটা বুঝতে পেরে দাঁত কিড়মিড় করতে করতে ওয়াশরুমে ঢুকে যায়। সবটা অনুভব করে তুহা তৃপ্তির হাসি হাসে। এই মানুষটার জীবন সে জ্বালিয়ে দেবে। একটুখানি আগুনের প্রয়োজন শুধু, আর সেই আগুন হচ্ছে তার নির্লিপ্ত ভাব আর শান্ত প্রতিবাদ। মনে মনে প্রস্তুতি নিয়ে তুহা আবার মোবাইলে মনোনিবেশ করে। সন্ধ্যার পর বের হওয়ার কথা থাকলেও তুহার বের হতে হতে প্রায় 11টা বেজে যায়। খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে তারপর বের হয়। যেহেতু শৈবাল সারাদিন ডিউটিতে ছিল, তাই সে আর গাড়ি ড্রাইভ করছে না। তুহাকে নিয়ে পেছনে বসেছে। শৈবাল বাসায় আসার পর থেকে খুব বেশি কথা হয়নি তাদের। শৈবাল তার কয়েকটা শার্ট আর পাঞ্জাবি নেওয়ার কথা বলেছে। তাছাড়া টুকটাক দু একটা কথা হয়েছে। গাড়িতে বসার পর থেকে তুহা মোবাইলে তাকিয়ে আছে। কানে হয়তো হেডফোন গুঁজে দেওয়া। তার পাশে একটা জলজান্ত মানুষ বসা, অথচ তাকে উপেক্ষা করে মেয়ে দিব্যি মোবাইলে তাকিয়ে আছে। ব্যাপারটা সহ্য হয় না শৈবালের। তাকে ইচ্ছে মতো জ্বালাতে ইচ্ছে করছে। শৈবাল তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। তুহা ভ্রু কুঁচকে তাকাতে সে বলে, 20 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি, আমাকে ইগনোর করতে? রেগে যায় তুহা। কথায় কথায় 20 লক্ষ টাকার কথা উঠছে কেন? তার রেগে যাওয়া ভাব ধরতে না দিয়ে মুচকি হেসে উত্তর দেয়, এটা তো সব মেয়েদের অধিকার। তাছাড়া আপনার মতো জিরাফ পাশে থাকলে কার সাধ্য আছে আপনাকে ইগনোর করার? আপনি তো সেধে আসেন নিজের মূল্য বা উপস্থিতি বোঝাতে। তুহার প্রতিটা কথা খুব গায়ে লাগে শৈবালের। একবার তাকে কাপুরুষ বলে তো আরেকবার বলে জিরাফ। এবার কিনা বলে সে নিজে থেকে সেধে নিজের উপস্থিতি বোঝায়। কত বড় সাহস এই মেয়ের! চট করে নিজেদের মাঝে দূরত্ব ঘুচিয়ে এগিয়ে যায় শৈবাল। ডান হাতে গাল চেপে ধরে কঠোরভাবে আওড়ায়, আমার সাথে লাগতে এসো না তুহা পাটোয়ারি, ডানা কেটে মাটিতে ফেলে দেব। তাচ্ছিল্যের হাসি হাসে তুহা। ব্যথায় গাল জ্বলে যায়। তারপরও টু শব্দও করে না। বলে, আপনার সাথে লাগার মতো রুচি আমার নেই। আগে আমার লেভেলে আসেন, তারপরে কথা বলবেন।
হতভম্ব হয়ে যায় শৈবাল। বোকা বোকা চোখে তাকিয়ে থাকে তুহার দিকে, হাত শিথিল করে। যেখানে তার সাথে একটু কথা বলার জন্য মেডিকেল স্টুডেন্টরা পাগল হয়ে ছুটে আসে, তার ফিমেল কলিগগুলো হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে মিনিটের পর মিনিট। রোগী দেখতে বসলে মেয়েরা হাজারবার ক্রাশ খায়, সেই ছেলেকে কি না বলছে তার সাথে কথা বলতে তার রুচিতে বাধে। তাকে লেভেল চেনাতে এসেছে মেয়েটা। তার পর্যায়ে আসা প্রত্যেকটা ছেলের স্বপ্ন, সেখানে তাকে কি না এ কথা বলা হচ্ছে। শৈবাল কথা খুঁজে পায় না, কি বলবে। যখন ভাবছিল তখনই তার ফোন বেজে ওঠে। স্বস্তির শ্বাস ফেলে শৈবাল। ফোন কলের জন্য হলেও তো এড়িয়ে যাওয়া যাবে ব্যাপারটা, কিন্তু কথা হলো তুহার এই কথা হজম করতে তার ঠিক কত প্রহর লাগবে, কতদিন পর সে এই কথাটা ভুলবে, আদেও ভুলবে তো। এইসব ভেবে ফোনে কথা বলে। হাঁ ছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ কথাও বলছে না। শুধু একবার বলেছিল তাদের যেতে যেতে ভোর হয়ে যেতে পারে। তুহা সেই দিক থেকে চোখ ফিরিয়ে বাইরে তাকায়। ফর্সা গালে শৈবালের 3টে আঙুলের দাগ বসে গিয়েছে, জ্বলন অনুভব করছে। ভালোই জব্দ করতে পেরেছে এই ছেলেকে। শৈবাল ফোনে কথা বলা শেষ করলে তুহা হঠাৎ কিছু মনে পড়ার মতো বলে, আর শুনুন। শৈবাল জবাব না দিয়ে ভ্রু কুঁচকে তাকালে তুহা ফের বলে ওঠে, যেখানে যাচ্ছেন সেখানে আপনার বউ হিসেবে আমাকে পরিচয় দেবেন না। যে পুরুষ নিজের স্ত্রীর পাশে বসে খেতে পারে না, সে আমাকে অন্যের কাছে নিজের বউ বলে পরিচয় দেবে, ব্যাপারটা আমি খুব একটা ভালোভাবে নেব না। আশা করি বুঝতে পারছেন। চলবে।